তখন ওর মনে হলো কেউ যেন খাটের তলায় বসে শক্ত কিছু চিবিয়ে খাচ্ছে। স্পষ্ট কর্কশ শব্দ শুনতে পাচ্ছে সে। সাত পাঁচ না ভেবে ও খাটের তলায় উঁকি দিয়ে দেখল সুমাইয়া শক্ত হাড্ডি চিবিয়ে খাচ্ছে। ওর মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো লাল। কয়েক মুহূর্ত এই দৃশ্য দেখে ও দ্রুত পাশে তাকিয়ে দেখল সুমাইয়া নেই। ভয়ে চিৎকার দিয়ে উঠল নুসরাত। সুমাইয়া রূপী পিশাচটা খাটের তলা থেকে বেরিয়ে আসলো। এখনো পুরো মুখে রক্ত লেগে আছে ওর। নুসরাতের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, ওদের এক এক করে মারবো আমি, সবার রক্ত খাবো। নুসরাত ভয় চেঁচিয়ে বলল। কিন্তু আমাদের কেন মারবে? আমরা কি ক্ষতি করেছি তোমার? তখনই সুমাইয়া মেঝেতে ঢলে পড়ল। নুসরাত ওকে তুলে বিছানায় এনে শুয়ে দিল। ধীরে ধীরে চোখ খুলল সুমাইয়া। নুসরাত ওর মুখের রক্ত মুছে দিল। সুমাইয়া বাঁকা হাসি হেসে বলল, রক্ত মুছে লাভ নেই, আরো রক্তে এই বাড়ি ভেসে যাবে। কেউ বাঁচবে না, ও কাউকে ছাড়বে না। নুসরাত ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। কে মারবে? কেন মারবে? সুমাইয়া ওর কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। পরের দিন সকালে সুমাইয়া যখন ঘুম থেকে উঠল, নুসরাত ওকে জিজ্ঞাসা করল। রাতের বেলা কি সব বললি তুই? কে নাকি মারবে আমাদের সবাইকে? কি হয়েছে বলবি আমাকে? সুমাইয়া অবাক হয়ে বলল, না তো আপু, এমন কিছু তো আমি বলিনি। এইসব কেন বলবো? কিন্তু তুই তো বলেছিস। আমি নিজের কানে শুনেছি, অনেক ভয়ও পেয়েছিলাম। জানিস আপু, ইদানিং আমি না পেছনের কথা মনে করতে পারি না। এই যেমন গত রাতে কি করেছি মনে করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিন্তু আমার তো স্মৃতিশক্তি এতটা খারাপ ছিল না। নুসরাত বলল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। পরের দিন ওর মা যখন বাড়ি ফিরে আসলো, নুসরাত গত রাতের ঘটনা সবকিছু খুলে বলল। তবে ওর মা সব কথাগুলো হেসে উড়িয়ে দিয়ে বলল, তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস। এমন কিছু হয় নাকি? নুসরাত ওর মাকে বিশ্বাস করাতে না পেরে সিদ্ধান্ত নিল ও নিজেই ওর বোনের খেয়াল রাখবে, এই বিপদ থেকে বাঁচাবে সে তার বোনকে। পরের দিন সকালে নুসরাত নিজের রুম ঝাড়ু দিতে গিয়ে এক কোণে বেশ কিছু কাগজের টুকরো পেল। কাগজে অদ্ভুত ভাষায় কী সব লেখা। ও সেগুলো বুঝতে না পেরে ওর মাকে দেখালো। ওর মা প্রথমে এগুলো দেখে কেমন যেন হকচকিয়ে গেল। পরবর্তীতে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল। এগুলো কিছু না, তুই তোর কাজ কর যা। নুসরাত চলে যেতে ওর মা দ্রুত কাগজগুলো লুকিয়ে ফেলল। নুসরাতের মায়ের চোখে মুখে ছিল স্পষ্ট ভয়ের চিহ্ন ও দুশ্চিন্তার ছাপ। সেদিন রাতে সুমাইয়া ঘুমের মধ্যে ওর বাবাকে স্বপ্ন দেখল। ওর বাবা ভীষণ কান্না করছে। তখনই ওর ঘুম ভেঙে গেল। গালে হাত দিয়ে দেখল ওর গাল ভেজা, কারণ ঘুমের মাঝেই ও এতক্ষণ কেঁদেছে। সুমাইয়া ফ্রেশ হওয়ার জন্য বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় দেখল কেমন ফ্যাকাশে হয়ে গেছে যেন ওর চেহারা, চোখের নিচে কালি জমেছে। হঠাৎ আয়নায় ওর চেহারা পরিবর্তন হয়ে গেল। ওর স্বাভাবিক চেহারার পরিবর্তে বিভৎস এক চেহারা দেখা যাচ্ছে আয়নায়। মনে হয় যেন কেউ ছুরি দিয়ে ওর গাল কেটেছে, নাক কেটেছে, রক্ত ঝরছে কাটা জায়গা থেকে। তখনই আয়নায় ওর পাশে ওর বাবার চেহারা ভেসে উঠল। ওর বাবা কান্না করছে। ও কিছু বুঝে ওঠার আগেই আয়নার ভেতর থেকে কেউ যেন ওর গলা চেপে ধরল। চিৎকার দিয়ে মা আর বোনকে ডাকতে শুরু করলো সে। ওরা এসে দেখল সুমাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার ও কান্না করছে। কি হয়েছে বোন? আমি আয়নায় বাবাকে দেখেছি, তিনি কান্না করছেন। তখন কে যেন আয়নার ভেতর থেকে আমার গলা চেপে ধরলো। ওর মা ওকে ধরে বিছানায় শুয়ে দিয়ে বলল, কেউ নেই এখানে, দেখ। এই যে আমরা ছাড়া আর কেউ নেই। তুই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। আমরা তোর পাশেই আছি, ভয়ের কিচ্ছু নেই। সুমাইয়া চোখ বন্ধ করল। তখনই সুমাইয়ার গলায় লাল আঙ্গুলের ছাপ দেখতে পেল ওর মা ও নুসরাত। এমনকি ওর গালে একটা কাটা দাগও দেখতে পেল ওরা, যেটা দেখে মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে ওর গালটা কেটেছে। পরের দিন সকালে নুসরাতকে ওর মা বলল। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা গ্রামের বাড়ি যাব।
নুসরাত জিজ্ঞাসা করলো, কেন মা, হঠাৎ গ্রামে যাবে কেন? যেটার জন্য সবসময় ভয় ভয়ে থাকতাম সেটাই হচ্ছে এখন। কি হয়েছে মা? নুসরাতের মা যা বলল তা ছিল এই। নুসরাত এবং সুমাইয়ার মা রাবেয়া আক্তার ওনার বিয়ের পর তিনি জানতে পারেন যে তার স্বামী আব্বাস আহমেদ জাদুটোনা করেন, কালো জাদু। জিনদের দিয়ে তিনি টাকার বিনিময়ে মানুষের কাজ করে দিতেন। রাবেয়া আক্তার বিষয়টি জানতে পেরে ওনার স্বামীকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু আব্বাস সাহেব তার কোনো কথাই শুনেননি। গভীর রাত থেকে ভোর অবধি সে তার আলাদা ঘরে এসব কাজ করত। নুসরাতের জন্মের পর রাবেয়া আক্তার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করেন। অনেক বোঝানোর পরে তিনি রাজি হন। এরপর বেশ কয়েক বছর তিনি এসব থেকে দূরে ছিলেন। তারপর যখন সুমাইয়ার জন্ম হয়, তখন রাবেয়া আক্তার দেখলেন তার স্বামী আবারও গোপনে এসব শুরু করেছে। এটা জানতে পেরে তিনি ভীষণ রেগে গেলেন এবং বললেন। আপনি কখনো ভালো হবেন না। তখন আব্বাস আহমেদ বললেন, ওরা সুমাইয়াকে নিয়ে যেতে চায়, আমি তা কখনো হতে দেব না। কারা নিয়ে যেতে চায়? ইফরিত জিন, ওরা খুব খারাপ, ওদের হাত থেকে বাঁচতে হবে। রাবেয়া আক্তার এ কথার কিছুই বুঝলেন না। তিনি গভীর রাতে লুকিয়ে তার স্বামীর ঘরে উকি দিয়ে দেখলেন তিনি কেঁদে কেঁদে বলছেন, আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও, বিনিময়ে আমাকে নিয়ে যাও। কালো ছায়াটি বিভৎস এক হাসি দিল। এই হাসি শুনে রাবেয়া আক্তার ভয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুদিন পরেই হঠাৎ একদিন আব্বাস আহমেদ রক্তবমি করতে করতে মারা যান। রাবেয়া আক্তার তখন ভয় পেয়ে তার দুই মেয়েকে নিয়ে চলে আসে এখানে। কিন্তু এখন রাবেয়া আক্তারের মনে হচ্ছে জিনগুলো এই বাড়ি চিনে ফেলেছে, তারা আবার সুমাইয়ার দিকে নজর দিয়েছে। নুসরাতের মনে অনেক প্রশ্ন থাকলেও ও আপাতত কথা আর বাড়ালো না। দ্রুত তৈরি হয়ে ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় ওর মা সে কাগজের টুকরোগুলো সাথে নিয়ে গেল যেগুলো নুসরাত কুড়িয়ে পেয়েছিল। বাড়ি পৌঁছে ওরা দেখল বাড়ির উঠানে ওদের ফুফু দাঁড়িয়ে আছে। সুমাইয়াকে দেখে ওর ফুফু কেমন যেন স্তব্ধ হয়ে গেল। মনে হলো যেন অজানা এক আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে সে। ওদের মা সব ঘটনা খুলে বলল ফুফু শায়লাকে। শায়লা সব শুনে বলল, আমি সুমাইয়াকে দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও এফরেত জিনের নিয়ন্ত্রণে আছে। আমার ভাই মারা যাওয়ার আগে বলেছিল এই এফরেত জিন খুবই মারাত্মক। তারা অনেক হিংস্র প্রকৃতির হয়, যার দিকে নজর দেয় তাকে মেরে ফেলে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ সুমাইয়ার জীবন সংকটাপন্ন। নুসরাত প্রশ্ন করল, কিন্তু আমরা এখন কি করব? যে কাগজের টুকরোগুলো তুমি তোমাদের বাসায় খুঁজে পেয়েছিলে, সেগুলোর আরও কিছু অংশ অন্য কোথাও আছে। সেগুলো খুঁজে বের করতে হবে। তারপর একটা নির্দিষ্ট জায়গায় সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেললেই কালো জাদুর ক্ষমতা শেষ হয়ে যাবে। বাকি কাগজের টুকরোগুলো কোথায় পাবো? যে কাগজের টুকরোগুলো তুমি তোমাদের বাসায় খুঁজে পেয়েছিলে, সেগুলোর আরও কিছু অংশ অন্য কোথাও আছে। সেগুলো খুঁজে বের করতে হবে। তখনই সুমাইয়া হঠাৎ রেগে গেল। রক্তলাল চোখে ওদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, এত সহজে আমাকে হারিয়ে দিবি তোরা? আমি ইফরিত, তোদের সবাইকে মারবো আমি। শায়লা ফুফু দ্রুত কিছু মন্ত্র পড়ে ফু দিল। সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সুমাইয়া। ওকে নিয়ে ঘরের ভেতরে বিছানায় শুয়ে দেওয়া হলো। এরপর নুসরাত ও শায়লা ফুফু দুজনেই সে ঘরে এসে কাগজের বাকি টুকরোগুলো খুঁজতে লাগলো, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না সেগুলো। ঘরের কিছু জায়গার মাটিও খোঁড়া হলো, তবুও কাগজের টুকরোগুলো পাওয়া গেল না। নুসরাতের বেশ মন খারাপ হলো। এইসব কাজে মানসিক শক্তি বেশি লাগে। এত সহজেই হতাশ হওয়া যাবে না। মনে রেখো, এটা সুমাইয়ার জীবন মরণের ব্যাপার। কিন্তু আমরা এখন কি করব? এখন আমাদের মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্য একটা উপায় আছে, তবে কাজটা তোমাকেই করতে হবে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো বিপদের মোকাবেলা করার জন্য। সুমাইয়ার জন্য আমি সব করতে রাজি আছি ফুপু। আপনি শুধু সুমাইয়াকে এই বিপদের হাত থেকে বাঁচান। ফুফু শায়লা বেগম বললেন যে নুসরাতকে এশার নামাজ শেষে অজু অবস্থায় থাকতে।
তিনি যখন ডাকবেন তখন নুসরাতকে তার সাথে যেতে হবে। নুসরাত ঘাড় নাড়িয়ে সায় দিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো ছোট গ্রামটিতে। আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। শুধু গাছের ফাঁকে দেখা যাচ্ছে নির্জীব চাঁদটা একাকী ভেসে বেড়াচ্ছে আকাশে। অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বলছে। তার এক পাশে চেয়ারে বসে আছে সুমাইয়া, অন্য পাশে শায়লা ফুফু, মাঝে নুসরাত। কিছুক্ষণ পর চোখ খুলে নুসরাতকে বলল, তুমি চোখ বন্ধ করে আমি যা বলি তাই আমার সাথে সাথে বলবে। নুসরাত চোখ বন্ধ করলো। তারপর ওর ফুফু যা বলল তাই সে জোরে জোরে বলতে থাকলো। কয়েক মিনিট পর হঠাৎ নুসরাতের মনে হলো ও যেন অন্ধকারে কোনো এক জঙ্গলে এসে পৌঁছেছে। চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ ও দেখলো কিছুটা দূরে একটা ছোট ঘর দেখা যাচ্ছে। সেখানে আলো জ্বলছে। ও দৌড়ে সেদিকে গেল। দরজায় উকি দিয়ে দেখলো ভেতরে ওর বাবা ও সুমাইয়া কথা বলছে। ও ভেতরে ঢুকে বলল, বাবা তুমি? হ্যাঁ মা, তবে এখন হাতে তেমন সময় নেই। এই ঘরে জাদু মন্ত্রের বাকি কাগজগুলো আছে, নে এগুলো নিয়ে যা। নুসরাতের বাবা নুসরাতের হাতে কিছু কাগজ দিয়ে বলল, এই কাগজগুলো গোল জাদু বৃশ্চিকের মাঝে রেখে পুড়িয়ে দিবি, তাহলেই সব জাদু কেটে যাবে, সুমাইয়া বেঁচে যাবে। কথা শেষ হওয়ার আগেই কে যেন জোরে জোরে দরজায় আঘাত করলো। কয়েক মুহূর্ত পর থেমে গেল। ওর বাবা ঢোক গিলে বলল, এখান থেকে পালাতে হবে, ও এসে গেছে। ওরা ঘর থেকে বের হয়ে দেখলো দুই গাছের মাঝখানে দুই গাছে দুই পা দিয়ে ভয়ঙ্কর চেহারার একটা ঝিন দাঁড়িয়ে আছে। এত সহজে পালিয়ে যাবি? আমি কাউকে ছাড়বো না, তোদের সবাইকে মারবো। আমার মেয়ে দুটোকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। যখন আমাদের জগৎ থেকে আমাদের ডেকে নিয়ে কালো জাদু করেছিলি, তখন তোর মনে ছিল না এই কাজ কতটা ভয়ঙ্কর? এখন তো প্রায়শ্চিত্ত করতেই হবে। বলেই ঝিনটা সুমাইয়ার গলা চেপে ধরল। অন্য হাতে নুসরাতের চুল টেনে উপরে উঠিয়ে নিল। এদিকে শায়লা ফুফু তখনও একটানা মন্ত্র পড়েই চলেছে। তার সামনেই মাটিতে পড়ে নিজের গলা ধরে ছটফট করতে লাগলো সুমাইয়া। আর নুসরাত তার নিজের চেয়ার থেকে শূন্যে ভাসতে লাগলো। শায়লা দ্রুত ওর হাতে থাকা বাকি কাগজের টুকরোগুলো নুসরাতের হাতে দিয়ে দিল। সবগুলো কাগজ একসাথে হওয়ায় ঝিনের শক্তি কিছুটা কমে আসলো। ঝিনটা নুসরাত এবং সুমাইয়াকে ছেড়ে দিতেই ওদের বাবা চেঁচিয়ে বলল, তোরা পালা। দুই বোন ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। কিছুক্ষণ পর নুসরাতের শরীরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। ও চোখ খুলে তাকিয়ে দেখল আবছা একটা অন্ধকার ঘরে ও একা দাঁড়িয়ে আছে। ঘরের এক কোণে মোমবাতি জ্বলছে। ওর হাতে সেই কাগজের টুকরোগুলো। ও কাগজের সবগুলো টুকরো একসাথে সাজিয়ে মাটিতে রাখলো। তখনই মাটিতে একটা গোল জাদু বৃশ্চিক দেখা গেল। নুসরাত মনে মনে খুশি হলো, কাজ অনেকটা এগিয়েছে। হঠাৎ মনে হলো যেন বাহিরে তুমুল ঝড় শুরু হয়েছে। শো শো শব্দ শোনা যাচ্ছে। কে যেন জোরে জোরে দরজায় আঘাত করলো। ও এক লাফে মোমবাতির কাছে গিয়ে মোমবাতিটা ছুঁড়ে মারল কাগজের টুকরোর উপরে। দাউ দাউ করে কাগজে আগুন ধরে গেল। শোনা গেল তীব্র আর্তনাদ। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল সব। চোখ খুলল নুসরাত। ও তাকিয়ে দেখলো ওর সামনে এক পাশে মাটিতে পড়ে আছে সুমাইয়া, অপর পাশে ওর শায়লা ফুফু। নুসরাত চেঁচিয়ে মাকে ডাকলো। সুমাইয়া ও শায়লা ফুফুকে বিছানায় নিয়ে শুয়ে দেওয়া হলো। 3 দিন পরের কথা। এই 3 দিন কোনো কথা বলতে পারেনি শায়লা ফুফু। এখন অবশ্য কিছুটা সুস্থ, একটু একটু কথা বলছে সে। তবে সুমাইয়া সুস্থ হয়ে উঠেছে। ও বেঁচে গেছে ইফরিত জিনের হাত থেকে।